রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় পুরো দেশকে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেড ও ইয়েলো জোনে থাকবে সাধারণ ছুটি, গ্রিন জোনে সীমিত আকারে সব খোলা থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত অঞ্চলে সীমিত যাত্রী নিয়ে চলতে পারবে গণপরিবহন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস নিয়ন্ত্রণের শেষ সুযোগ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ব্যর্থ হলে সংকট ও সংক্রমণ দুটোই বাড়বে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদন। সংক্রমণ বিবেচনায় ঢাকায় রেড জোন ৪৫টি, যার মধ্যে উত্তরে ১৭ আর দক্ষিণে ২৮। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১টি এলাকা নতুন রেড জোনের তালিকায়। এই বাস্তবতায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক, হাটবাজার, দোকানপাটে কেনাকাটায় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। অনুমোদিত অঞ্চলে সীমিত আকারে গণপরিবহন চলবে, সড়ক ও নৌপথে পণ্য পরিবহন চলবে। নিষেধাজ্ঞা চলাকালে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানো যাবে। স্বাস্থ্যবিধি ও মন্ত্রণালয়ের অনুশাসন মেনে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা যাবে। গ্রিন জোনে সীমিত আকারে সব খোলা থাকবে। জনস্বাস্থ্য ও ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগগুলো বাস্তবায়নে অতীতের ভুল আর করা যাবে না। এই পদ্ধতিতে অনেকটাই সুফল আসতে পারে যদি কঠোরভাবে এটি আরোপ করা হয়। লকডাউন অথবা রেড জোনই কিন্তু সর্বশেষ কথা না, এটি একটি ভূমিকা মাত্র। এই জন্য বলবো, লকডাউন, জোনিং এবং একই সাথে টেস্ট, ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট, এটিকে মূল নীতি ধরে সমস্ত কিছু করতে হবে। এইবার কি অকৃতকার্য হওয়ার স্কোপ নেই আমাদের এখানে কৃতকার্য হতেই হবে। আমি আশা করব যে সরকার সেটা করবে। করোনা পরিস্থিতিতে টানা ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে গত ৩১শে মে অফিস খোলে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে সব স্বাভাবিক করার নির্দেশনা আসে। করোনা ভাইরাস মোকাবেলায় এর আগে সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল, সবগুলো সফলভাবে বাস্তবায়ন করা যায়নি এবং ছিল সমন্বয়হীনতা। এই অভিযোগটি তুলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই শেষবারের জোনিং সিস্টেমটি সঠিকভাবে বাস্তবায়ন করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা এটাও বলছেন, যদি এটিতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের সামনে হয়তোবা বিপর্যয় আসছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে করোনা শনাক্তের ১০০তম দিনে আক্রান্তের সংখ্যা ৯০,০০০ ছাড়িয়ে গেছে। করোনা সংক্রমণ কখন নিয়ন্ত্রণে আসবে কিংবা নতুন স্বাভাবিক জীবন কবে ফিরে আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সরকারি উদ্যোগ সফল না হওয়া এবং স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে সংক্রমণ বেড়েই চলেছে। তবে এখনো সময় আছে। রেড জোনগুলোতে কঠোর লকডাউন কার্যকর করলে সংক্রমণ নিম্নমুখী করা সম্ভব হবে। হাসান পারভেজের প্রতিবেদন। ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। করোনা শনাক্তের ১০০তম দিনে এসে সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। দিন যত যাচ্ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ততই বাড়ছে। ৫ এপ্রিল করোনা শনাক্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল ১১৭তম, কিন্তু এখন বাংলাদেশের অবস্থান ১৮তম। ঠিকমতো কোয়ারেন্টাইন না হওয়া, ঠিকমতো আইসোলেশন না হওয়া, ঠিকমতো ট্রেসিং না হওয়া, লকডাউনটা যেভাবে হওয়া উচিত ছিল সেখানে যে ব্যত্যয়গুলো ঘটেছে, কিংবা ধরেন তারপরে গার্মেন্টস খুলে দেয়া অপরিকল্পিতভাবে, এই যে বিভিন্নখানে আমাদের যে এই ঘাটতিগুলো, তারই ফলশ্রুতিতে আমরা ঊর্ধ্বমুখী ধারায় এখনো আছি। করোনা শনাক্ত হওয়ার প্রথম ২৫ দিনে মাত্র ৫৪ জন রোগী শনাক্ত হয়, মারা যায় ৬ জন। এরপর সংক্রমণ তো কমেইনি, বরং বেড়েই চলেছে। পরের ২৫ দিনে রোগী শনাক্ত হয়েছে ৫,৩৬২ জন এবং মারা যান ১৩৯ জন। শেষ ২৫ দিনে রোগী শনাক্ত হয়েছে ৬৩,৮৮১ জন, মারা গেছেন ৮২৩ জন। কিন্তু স্বাভাবিক জীবন কবে নাগাদ ফিরে আসবে তা কেউ বলতে পারছে না। মানে অনুমান করা যে হয়তো জুলাই মাসে পিকে পৌঁছাবো, তারপর থেকে হয়তো প্ল্যাটু হবে। আমাদের জুন মাসে না হয়ে জুলাই মাস বলছি, এখন জুলাই মাস না হয়ে হয়তো অগস্ট মাস হবে। কিন্তু আমাদেরকে মানে এইগুলো সব তো মানে মানে অ্যাজাম্পশনের উপরে, আজকে যদি এই কাজটা ঠিক মতো হয় তাহলে কালকে এটা বোঝা যাবে। রেড জোনগুলোতে কঠোর লকডাউন দিয়ে
যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করি তাহলে হয়তো সংক্রমণের হারটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনা নিয়ন্ত্রণে রেড জোনে কঠোর লকডাউন ও জনসাধারণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্য করতে হবে। আমরা মাস্ক যেটা পরার কথা ছিল 100% এবং এটার জন্য শাস্তিরও বিধান হয়েছে, সেই মাস্কটাই আমরা পরলাম না। এটা ব্যবস্থাপনার জায়গা। আমরা এক্ষেত্রেও যদি ঠিক মতো ব্যবস্থাপনা করি, আমার ধারণা মানুষ মাস্ক পরবে, মানুষ নিয়ম মানবে। মৃত্যুর সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 31তম। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে 15,000-এরও বেশি করোনা রোগী সুস্থ হওয়ার তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার পর্যন্ত দেশে মোট সুস্থতার সংখ্যা বলা হয়েছিল 18,730। 24 ঘন্টার ব্যবধানে সোমবার বলা হয় মোট সুস্থ হয়েছেন 34,027। 24 ঘন্টার ব্যবধানে 15,297 জন যুক্ত হয়েছেন সুস্থতার তালিকায়। হঠাৎ করে সুস্থতার সংখ্যা এত বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, শুধুমাত্র হাসপাতাল নয়, বাসায় থেকে এবং উপসর্গবিহীন অবস্থায়ও যারা সুস্থ হয়েছেন তাদেরকে সুস্থতার এই তালিকায় যোগ করা হয়েছে। 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন শনাক্ত হয়েছেন 3,099 জন, মৃতের সংখ্যা 38। এ নিয়ে বাংলাদেশে কোভিড-19-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 1,209 জন, আর শনাক্তের সংখ্যা 90,619 জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন। এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ 34,027 জন। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। গেল 24 ঘন্টায় প্রায় 1,22,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে কিছুটা কমেছে মৃত্যু। একদিনে মৃত্যু হয়েছে 3,200-এর বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃত্যুর সংখ্যা 4,37,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্ত 80,66,465 জন। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা কমেছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন প্রায় 350 মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000-এ। ব্রাজিলে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 600 জন। মোট মৃতের সংখ্যা 43,500। রাশিয়ায় আরও প্রায় 9,000 মানুষের মাঝে সংক্রমণ বেড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 5,29,000-এর বেশি। এদিকে ভারতে গেল 24 ঘন্টায় আরও প্রায় 11,500 মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,33,000 ছাড়িয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনেই হজযাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে 1932 সালে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হজ বাতিলের বিষয়টি বিবেচনা করছে সৌদি আরব। তবে স্বস্তির খবর হলো, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন 41,74,000-এর বেশি মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৃত্যু ভয়ে অদৃশ্য শক্তির কাছে হার মানা যাবে না, বরং মনোবল ধরে রেখে স্বাস্থ্যবিধি মেনে জীবন জীবিকাকে এগিয়ে নিতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ-এর 34তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। তানসির মেহেদি রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্র মনোনীত ভিআইপিকে নিরাপত্তা দিয়ে থাকে এসএসএফ। বিশেষায়িত এই ফোর্সের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, কিন্তু করোনার থাবা কেড়ে নিয়েছে উৎসবের রং। সকালে গণভবন থেকে এসএসএফ সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষায় দীক্ষায় প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। তিনি বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ক্রান্তিকালে দেশ ও মানুষের সেবা দেয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির কুফল নিয়েও সতর্ক করেন তিনি। যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয়, আবার মন্দ কাজেও ব্যবহার হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। সরকার প্রধান বলেন, করোনা ভাইরাস দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি, কিন্তু তাতে ভেঙে পড়া যাবে না। কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য
মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেটা আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা, সেটাও মাথায় রাখতে হবে। করোনা আক্রান্ত হয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর বিষয়টি উঠে আসে সরকার প্রধানের কণ্ঠে। এ সময় ভারাক্রান্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে শোক ব্যথা, অপরদিকে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, তো সেইভাবে সেটাকে বাস্তবকে মেনেই চলতে হবে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলা করতে মাঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, এই লক্ষ্যে কৃষি খাতে 30,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এবছর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেককেই কমপক্ষে 3টি করে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আষাঢ় মাসের প্রথম দিনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাথে সাথে সকল সহযোগী সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য 3টি করে গাছ লাগাবে, সেটা তার নিজের জায়গায় হোক অথবা জায়গা না পেলেও আমি মনে করি যেখানেই হোক, রাস্তার পাশে হলে যে গাছ লাগাতেই হবে। আর উপকূলীয় অঞ্চলগুলিতে সবুজ বেষ্টনী আমাদের করা, যেগুলো যে মাটি ধরে রাখে, যেমন আমাদের নারকেল গাছ, আমাদের ঝাউ গাছ। চিকিৎসা দিতে না চাওয়ায় মৃত্যু হলে সেটিকে ফৌজদারি অপরাধ হিসেবে নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 50 বা তার বেশি শয্যার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সোমবার পর্যন্ত কতজন করোনা রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে তা জানানোরও নির্দেশ দিয়েছেন আদালত। 11 মে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত 2টি নির্দেশ জারি করে। এছাড়াও 50 বা তার বেশি শয্যা বিশিষ্ট সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও সাধারণ রোগীদের চিকিৎসার জন্য 24 মে আরেকটি নির্দেশনা জারি করা হয়। এই 3টি নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা জানিয়ে 30 জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে স্বাস্থ্য বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। নির্দেশনা পালনে ব্যর্থ ব্যক্তি বা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও উল্লেখ করতে হবে প্রতিবেদনে। আদালত আদেশে বলেছেন, সরকারি হাসপাতালে আইসিইউ ব্যবস্থাপনা কার্যক্রমকে অধিকতর জবাবদিহিমূলক ও বিস্তৃত করতে হবে। ভুক্তভোগীরা যেন এই সেবা দ্রুত ও সহজে পেতে পারেন তা নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে লকডাউনের বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 6 আগস্ট পর্যন্ত। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের মহামারীর কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত 17 মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে 26 মার্চ থেকে সারা দেশে সব অফিস, আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় লকডাউন। 2 মাস পর 31 মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। 1 এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনা ভাইরাস মহামারীর কারণে। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আগামী বাজেটে অর্থনীতিকে নয়, গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচাতে, এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জাতীয় সংসদে 2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট পাশের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন। অর্থমন্ত্রী বলেন, মানুষকে বাঁচাতেই সরকারের খরচ বাড়ানো হয়েছে। এ সময় বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের অভিযোগ করেন, দুর্নীতি, অনিয়ম আর অপচয়ের জন্যই বাজেট বাস্তবায়ন ঠিকমতো হচ্ছে না। সুলতান আহমেদের রিপোর্ট।
করোনা মহামারীতে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। জাতীয় সংসদেও এবার নেই প্রাণচাঞ্চল্য। সম্পূরক বাজেট পাশের দিনেও সীমিত ছিল সদস্যদের উপস্থিতি। তারপরও সকাল 10:30টায় শুরু হওয়া অধিবেশন ছিল আলোচনা সমালোচনায় সরগরম। শুরুতেই সম্পূরক বাজেট নিয়ে সাধারণ আলোচনায় অংশ নেন সদস্যরা। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এ সময় অভিযোগ করেন, দুর্নীতির জন্যই বাজেট বাস্তবায়ন হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, দুর্নীতি ও দলাদলিতে ব্যস্ত থাকা ইত্যাদি কারণে যে কাজ যখন যেভাবে হওয়া দরকার তা হচ্ছে না। বিএনপির সাংসদরাও অভিযোগ করেন স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যাপ্ত নয়। তবে সরকার দলীয় সদস্যরা সন্তুষ্টি জানান প্রস্তাবিত বাজেট নিয়ে। সম্পূরক বাজেটটি একদম রাইট ট্র্যাকে আছে। মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্তর বক্তৃতায় বলছেন, আগে অর্থ ব্যয় করব, এরপর চিন্তা করব টাকা কোথা থেকে আসবে। এটা কোনো কথা হলো মানুষ? এ সময় প্রায় 52টি দাবি উত্থাপিত হয় সংসদের সামনে, যেখানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রস্তাব করছি যে অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী বাজেট দেয়া হয়েছে মানুষের জীবন বাঁচাতে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে আমরা সাধারণত সবসময় বাজেট করে থাকি, অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন কম্পোনেন্টগুলো সেখানে প্রাধিকার পায়। এবার আমরা সেটা করে নিই। এবার মানুষকে প্রাধিকার দিয়েছি। এখন যদি আমরা যদি কোনো খরচ না করি, মানুষ বাঁচবে কেমন করে? আর মানুষকে যদি বাঁচাতে না পারি, দেশ কার জন্য, দেশের বাজেট কার জন্য? পরে সংসদ সদস্যদের সম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয় চলতি 2019-20 অর্থবছরের সম্পূরক বাজেট। সম্পূরক বিল 2020 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের জেরে বড় ধরনের সেশন জটের শঙ্কায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখনও বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইন ক্লাসের প্রস্তুতি নেই পর্যাপ্ত। তবে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে অনলাইন ক্লাসে যাওয়ার চিন্তা বিশ্ববিদ্যালয়গুলোর। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চালু হলে বেশি ক্লাস পরীক্ষা নিয়ে সেশন জট এড়ানোর চেষ্টার কথা ভাবছে কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা সংক্রমণের সবকিছু সীমিত পরিসরে চালু হলেও এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবন্দি দেশের কোটি কোটি শিক্ষার্থী, যে কারণে এমন চেহারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। প্রায় 4 মাস ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের সংখ্যা ঘিরে ধরেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তথ্য বলছে, স্বায়ত্তশাসিত 4টি সহ 46টি সরকারি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় 108 লাখ, যাদের বেশিরভাগেরই সেশন জটের সংখ্যায় দিন কাটছে বাসায়। সেশন জট একটা অভিশাপের মতো ছিল আমাদের কাছে, সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছিলাম। পরীক্ষা না হওয়া এবং ক্লাস না হওয়ার কারণে দীর্ঘ একটা সেশন জটের আশঙ্কা থাকছে। শিক্ষার্থীদের প্রায় সবাই বাড়ি চলে যাওয়ায় এবং আবাসিক হল বন্ধ থাকায় অনলাইন ক্লাসই একমাত্র ভরসা। কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধের প্রায় 4 মাস হতে চললেও সে পথে হাঁটতে পারেনি ঢাকার চট্টগ্রামের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে যাদের যতটুকু সক্ষমতা আছে, যাদের যতটুকু ন্যূনতম সামর্থ্য আছে, সেটুকু ব্যবহার করেই যেন আমরা এই কার্যক্রমটা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা। বড় একটা অনাকাঙ্ক্ষিত বন্ধের মধ্যে সেশন জটটা একটা আশঙ্কা আমরাও করছি। অনলাইনে ক্লাস করার ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে, কিন্তু আমাদের সমস্যা আছে যেটা, সেটা হচ্ছে আমাদের ছাত্র সবার হয়তো স্মার্টফোন নাই, সবাই হয়তো নেটওয়ার্কের আওতায় নাই। বিশ্ববিদ্যালয় যখন পুনরায় খুলবে, খোলার পরে যাতে কম সংখ্যক ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নেওয়া যায়। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান অবস্থায় সেশন জটের বড় আশঙ্কা বিশ্ববিদ্যালয়গুলোতে। তবে তা এড়াতে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা নিয়ে অনলাইন ক্লাসেই মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। সেশন জট আবার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগে কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির শক্তিটা ছিল না। এই তথ্য প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করা, এটার উপরে আমি গুরুত্ব আরোপ করব। যদি এটা 6 মাসের মধ্যে আমরা ফিরে আসতে পারি ক্যাম্পাসে, বাকি 6 মাস অতিরিক্ত শ্রেণী ক্লাস নিয়ে আমরা হয়তো অনেকটা এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবো। করোনা এ যেন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ। এজন্য দীর্ঘদিন ক্লাস পরীক্ষা না হওয়ার অপূরণীয় ক্ষতি মেনে নেওয়া ছাড়া খুব বেশি কিছু করারও নেই। এরপরও তথ্য প্রযুক্তির উপর ভর করেই সাধ্যমতো চেষ্টা করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশের 86% নার্সের করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক আইপিসি প্রশিক্ষণ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিবিজিএনএস ও এসএনএসআর নামক নার্সদের 2টি সংগঠনের জরিপের ভিত্তিতে দুর্নীতি বিরোধী সংগঠনটি এই তথ্য জানিয়েছে। সোমবার করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত
এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে ৭৪.৫০% দক্ষ জনবলের ঘাটতি রয়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের ৫৯.৬০% ঘাটতি রয়েছে বলে দাবি করেছে টিআইবি। চিকিৎসা ব্যবস্থার ঘাটতির তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে ৭৪.৫০% দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। সেটির প্রতিটির ক্ষেত্রেই, যার মধ্যে রয়েছে আইনি শাসন, দ্রুত সমাধান, রেসপন্স যেটাকে বলা হয় কুইক রেসপন্স, সক্ষমতা, কার্যকরতা, ক্যাপাসিটি এবং ইফেক্টিভনেস, অংশগ্রহণ, সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি, এই 7টি প্রতিটি সূচকের ক্ষেত্রেই বা প্রতিটি মাপকাঠিতেই আমরা দেখেছি ঘাটতি ছিল এবং উল্লেখযোগ্য ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর ঘাটতি ছিল, এখনো রয়েছে। করোনা ভাইরাস কেড়ে নিয়েছে সিলেটের রাজনীতিতে সবচেয়ে পরিচিত মুখ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনীতির অঙ্গনে। সিলেটের ছড়ার পার্ক জামে মসজিদে জানাজা শেষে মানিক পীর কবরস্থানে তাকে দাফন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেবল আওয়ামী লীগ নয়, সিলেটের রাজনীতিরই এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান। আওয়ামী লীগের সীমানা পেরিয়ে পুরো নগরবাসীরই আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন কামরান। ১৯৬৯-এর উত্তাল সময়ে রাজনীতিতে হাতে খড়ি কামরানের। ৭২ সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হয়ে চমক দেখান তিনি। এরপর একাধিকবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৫ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পজিটিভ ধরা পড়ে বদরুদ্দিন আহমেদ কামরানের। পরে ৭ জুন রবিবার সন্ধ্যায় হেলিকপ্টার যোগে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রোববার রাত ২:৩০টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুর 12:30টার দিকে সিলেটের ছড়ার পার্কে নিজ বাড়িতে বদরুদ্দিন আহমেদ কামরানের লাশবাহী গাড়ি এসে পৌঁছলে তার রাজনৈতিক সহকর্মীরাও শোকে বিহ্বল হয়ে যান। আসলে এমন এক নেতা, এমন এক মানুষ যার মৃত্যুর সংবাদ শোনার জন্য আমরা সিলেটবাসী প্রস্তুত ছিলাম না। সকলের একজন প্রিয় নেতা ছিলেন। দীর্ঘদিন আমাদের এই নগরের তিনি সেবক ছিলেন। প্রাইম মিনিস্টারের প্রতি খুব কৃতজ্ঞতা দেখাইছেন যে প্রাইম মিনিস্টারে আমাদের খুব মায়া করছে, জিন্দগির প্রতিটা মুহূর্তে সাপোর্ট পাইয়া গেছি। তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করেন দলের নেতারা। কথাবার্তায় সাধারণ লোকজনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল সে। কখনো কারো মনে কষ্ট আমার মনে হয় দেয় নাই। একজন কামরান সৃষ্টি হওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাদ জোহর ছড়ার পার্ক জামে মসজিদে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই জানাজায় অংশ নেন নেতাকর্মীরা। পরে মানিক পীর কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অর্থ পাচারের অভিযোগ পেলে ৫০% কর আরোপ করা হবে বলে বাজেটে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করেন এটি সত্যিকারের অর্থে বাস্তবায়ন করা গেলে দেশ থেকে অর্থ পাচার কমে আসবে। তারা বলছেন, আমদানি রপ্তানির আড়ালে ভুয়া তথ্য দিয়ে যে অর্থ পাচার হয় তা বন্ধ করতে গোড়ায় হাত দিতে হবে। আইনের সংশোধন নয়, অর্থ পাচার রোধ প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ বলেও মত তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে মোট ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী, যেখানে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮.২%। সরকারি হিসেবে তা করতে হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে প্রায় দ্বিগুণ। আমদানি রপ্তানির আড়ালে বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ী সহ অন্যান্যরা বড় অঙ্কের অর্থ পাচার করে আসছে দীর্ঘদিন থেকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে প্রতি বছর এদেশ থেকে পাচার হয় প্রায় ৬৪,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে জানিয়েছেন, টাকা পাচার করলে তার অর্ধেক কর হিসেবে কেটে নেওয়া হবে। কিভাবে বাস্তবায়ন হবে, কখন হবে, কোথা থেকে শুরু হবে? এটা কি কালকের থেকে যারা নতুন যারা আমদানি বা রপ্তানি করছেন তাদের আন্ডার ইনভয়েসিং হয়েছে সেটার থেকে ওটা প্রয়োগ হবে, প্রযোজ্য হবে, না এটা অতীতের হবে?
কারণ এই বিষয়গুলো স্পষ্ট না হলে পর এই ঘোষণার মধ্যে এর সাধুর্য খুঁজে পাওয়া যাবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ঘোষণা দেন অর্থ পাচার রোধে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। তবে আইনজীবীরা বলছেন প্রয়োজন আইনের প্রয়োগ। মানি লন্ডারিং অ্যাক্ট 2012 আমার কাছে মনে হয় একটি সম্পূর্ণ অ্যাক্ট, স্পেসিফিকলি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যে বাংলাদেশ ব্যাংকের যে ইউনিট, তাদের দায়িত্ব হলো প্রতিটা ব্যাংকে কি ধরনের ট্রানজাকশন হচ্ছে এবং এলসির টাকা আসছে কিনা যে কোনো একটা কমিটি করে প্রতিটা ব্যাংকে সেটা মনিটর করা। অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক সহ গোয়েন্দা সংস্থাগুলোকে এক হয়ে কাজ করার কথা বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু অর্থ পাচার বন্ধ করা খুব কঠিন হবে। কাজে গোড়ায় হাত দিতে হবে এবং দিনের শেষে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুর্নীতি দমন এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি। এছাড়া যারা এরই মধ্যে দেশের বাইরে পাচার করেছেন বিশেষ উদ্যোগ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে প্রতারণার শিকার 3 নারীকে উদ্ধার করে সোমবার রাতের ফ্লাইটে দেশে পাঠানোর ব্যবস্থা করেছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। আমিরাতের ডান্স ক্লাবে কাজের আশ্বাস দিয়ে ঢাকা, ঝালকাঠি ও মুন্সিগঞ্জের এই 3 নারীকে বিভিন্ন ক্লাবে অনৈতিক কাজে বাধ্য করে একটি দালাল চক্র। খবর পেয়ে দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের নির্দেশে দেশটির ফুজাইরা সিটি টাওয়ার হোটেল থেকে শনিবার এই 3 নারীকে উদ্ধার করে স্থানীয় বাংলাদেশ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। উদ্ধারকৃতদের কয়েকটি বক্তব্য পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আমাদের সহকর্মী কামরুল হাসান জনি। আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে এখানে ডান্সের ভিসা বলে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি জানতাম না যে এখানে আসলে আদৌ করে কি। কিন্তু এখানে আসার পর দেখলাম এখানে অনৈতিক কাজ করায়, অবৈধ কাজ করে, সে জোর করে এই যে খারাপ কাজ করতে তারা বাধ্য করাইতেছিল, সেই খারাপ কাজ করতে রাজি না বলে খুব অত্যাচার করছে। ওই জন্য আজকে আমি দুবাই কনসুলেটকে ফোন করছি। আমাকে দুবাই 3 মাসের কথা বলে পার্টিস ভিসা নিয়ে আসছে, এনে আমাকে 7 মাস ধরে আটকিয়ে রাখছে। তো আমাকে অনেক অনৈতিক কাজ করার জন্য বাধ্য করছে, আমি করে নিয়ে দিতে তারা আমাকে খাবার দাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, অনেক টর্চার শুরু করছে। এখানে অবৈধ কাজ, অনৈতিক কাজ হচ্ছে, এটার জন্য আমি জানতাম না। আমি যখন জানছি ওনাদের কথা তখন আমাকে বাধ্যতা করছে যাওয়ার জন্য। তো আমি যাইনি দেখে আমাকে অনেক অত্যাচার করছে। মানব পাচার ও দুর্নীতির অভিযোগে কুয়েতের কারাগারে আছেন বাংলাদেশের লক্ষ্মীপুরের সাংসদ পাপুল। কুয়েতের এমপি, মন্ত্রী ও রাজনীতিবিদদের টুইটে শুধু পাপুলের দুর্নীতির খবর আর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে। 91টি লাক্সারি গাড়ি বিভিন্ন জনকে উপঢৌকন হিসেবে দিয়েছেন পাপুল। 50,000 দিনার এক পুলিশ কর্মকর্তাকে দিয়েছেন। 2 জন বর্তমান এমপি ও একজন সাবেক এমপিকে ঘুষ দেয়া সহ চাঞ্চল্যকর আরও অনেক তথ্য লিখছেন স্থানীয় এমপি মন্ত্রীরা। সংবাদে আবারও বিরতি, ফিরছে একটু পর। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। পাঠকপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কে? এই প্রশ্ন শুনে যে কেউ এক নিমেষে উত্তর দিবেন কাজী আনোয়ার হোসেন, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় উত্তরটি ভুল। কারণ মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন নন, এর লেখক শেখ আব্দুল হালিম। দীর্ঘ আইনি লড়াই শেষে রোববার বাংলাদেশ কপিরাইট অফিস রায় দেয় সেবা প্রকাশনীর মাসুদ রানা সিরিজের 260টি এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের সত্য পাচ্ছেন শেখ আব্দুল হাকিম। বিস্তারিত সুকন্যা আমিরের রিপোর্টে। গত বছরের 29 জুলাই মাসুদ রানা সিরিজের লেখক হিসেবে মালিকানা সত্ত্ব দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের 71 ও 89 ধারা লঙ্ঘনের অভিযোগ করেন শেখ আব্দুল হাকিম। প্রায় 11 মাস পরে রায় পেলেন তিনি। এখন থেকে এই সিরিজের 260টি এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের সত্ত্ব লেখক হিসেবে তারই প্রাপ্য বলে রায় দিয়েছে কপিরাইট অফিস।
কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী জানান 260টি মাসুদ রানা বইয়ের মধ্যে একটি এবং কুয়াশার 50টি বইয়ের মধ্যে 6টিতে লেখক হিসেবে শেখ আব্দুল হাকিমের নামে কপিরাইট করা আছে, বাকিগুলো কপিরাইট করা নেই। তবে সেগুলো যে শেখ আব্দুল হাকিমেরই লেখা তা তিনি প্রমাণ করেছেন। কপিরাইট বোর্ড বা বিজ্ঞ আদালত থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আবেদনকারীর দাবি করা বইগুলোর প্রকাশ বা বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান জাফর রাজা। দাবিকৃত বইগুলো যাতে এখন আর কোনো প্রকাশ যাতে না করেন এবং বিক্রয় যাতে না করেন। ওনার কপিরাইট রেজিস্ট্রেশনকৃত যে বইগুলো আছে এই বইগুলো বিক্রি করে উনি কত টাকা এ পর্যন্ত পেয়েছেন তার একটা হিসাব বিবরণী পরবর্তী 30 দিনের মধ্যে কপিরাইট অফিসে দাখিল করার জন্য। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে পারিশ্রমিকের বিনিময়ে শেখ আব্দুল হাকিম সহ একাধিক লেখককে দিয়ে মাসুদ রানা সিরিজের বইগুলো লিখিয়ে নিয়েছেন কাজী আনোয়ার হোসেন। কপিরাইট আইন অনুযায়ী এখন কেবল প্রাপ্য রয়্যালিটি চান মাসুদ রানা সিরিজের লেখক শেখ আব্দুল হাকিম। খুব আনন্দ হচ্ছে, সেবা প্রকাশনীতে আমি যা কিছু লিখেছি এটা তার স্বীকৃতি, তাতে আমি জিতেছি। আর একটা যুদ্ধ শুরু হবে, আমাকে আমার ন্যায্য পাওনা পেতে হবে। কপিরাইট অন্তর্ভুক্তির জন্য মাসুদ রানা সিরিজের প্রতিটি বইয়ের জন্য আলাদা করে আবেদন করতে হবে শেখ আব্দুল হাকিমকে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ভারতীয় অভিনেতা সুশান্তের অস্বাভাবিক ও অকাল মৃত্যুতে কাঁদছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বার্তার পাশাপাশি অশ্রু ঝরছে ভারত বাংলাদেশে তার অগণিত ভক্তকুলের। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে এই সুদর্শন হিরোর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন। সোমবার মুম্বাইয়ে এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাকিটা দেখুন আসমাতুলের ডেস্ক রিপোর্টে। डिसाइड नहीं करते तो लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है। সুইসাইড ইজ নট দ্য সলিউশন। বড় পর্দায় তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিচুরের এই সংলাপটি সুশান্ত সিং রাজপুতের, অথচ নিজেই সেই আত্মহত্যার পথ বেছে নিলেন সুশান্ত। মাত্র 34 বছর বয়সে ফুরিয়ে গেছে এই বলিউড হিরোর জীবন। রোববার সকালে নিজ ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ। এমন খবরে তখন থেকেই যেন কাঁদছে পুরো বলিউড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা বৃষ্টি হয়ে ঝরছে। শোকে বিহব্বল বাংলাদেশে তার অগণিত ভক্ত। কিছুতেই যেন তার এমন প্রস্থান মেনে নিতে পারছে না কেউ। তবে রোববার তার ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের সঙ্গে পাওয়া গেছে কিছু প্রেসক্রিপশন। ধারণা করা হচ্ছে অবসাদে ভুগছিলেন তিনি। বলিপাড়ার অন্যতম সম্ভাবনাময় এই অভিনেতার চরম পথ বেছে নেওয়ার কারণ শুধুই অবসাদ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাই জোরালো বলে জানা গেছে। অথচ শনিবার রাতেও ছেলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন সুশান্তের বাবা, কিন্তু পরিবার, প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের কেউই আঁচ করতে পারেননি অবসাদের সঙ্গে লড়াই এত কঠিন হয়ে গিয়েছে সুশান্তের। যা থেকে বাঁচতে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, দেশি রোম্যান্স, পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি কিংবা ছোট পর্দার পবিত্র রিশতার এই দুর্দান্ত অভিনেতা বেছে নিতে পারেন আত্মহত্যার মতো পথ। আসমাতুলি, নিউজ 24। এবার নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যা ঘিরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ইউরোপের পর এশিয়াতেও ছড়িয়ে পড়েছে। রোববার জাপানের টোকিওতে বর্ণবৈষম্য ও পুলিশের বর্বরতা অবসানের দাবিতে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ। এদিকে ভারতেও মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে তাঁর মূর্তি অপসারণের দাবি উঠেছে। ইংল্যান্ডের লেচেস্টার শহরে থাকা গান্ধী মূর্তি অপসারণের দাবিতে করা একটি আবেদনে এরই মধ্যে প্রায় 5,000 লোক স্বাক্ষর করেছেন। অনলাইন ওই পিটিশনে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া বর্ণবাদ বিরোধী আওয়াজ উঠেছে দক্ষিণ কোরিয়াতেও। ব্ল্যাক লাইভস ম্যাটার ব্যানার টানানো হয়েছে সিউলে অবস্থিত মার্কিন দূতাবাসে। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।